পাহাড়, সবুজ আর নীল জলের এক অপূর্ব মেলবন্ধনের নাম রাঙামাটি, যেখানে পাহাড় এসে মিশেছে কাপ্তাই লেকের বিশাল জলরাশিতে, যেখানে নৌকার ছুটে চলার সঙ্গে সঙ্গে বদলে যায় চারপাশের দৃশ্য, আর যেখানে প্রকৃতির পাশাপাশি দেখা মেলে পাহাড়ি মানুষের সহজ সরল জীবনযাত্রার। আমরা গোসলে নেমেছি এখানে সবাই মিলে আর কি। আজকের এই ভ্রমণে আমরা চেষ্টা করব মাত্র একদিনে রাঙামাটির বেশ কিছু আকর্ষণীয় জায়গা ঘুরে দেখতে। এই মুহূর্তে আমরা আছি ঝুলন্ত ব্রিজ রাঙামাটি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের একদিনের রাঙামাটি অভিযান। আর সম্পূর্ণ ভ্রমণ গল্প জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট থেকে চেক আউট করে বেরিয়ে এলাম। এবার পালা এই রিসোর্ট থেকে বিদায় নিয়ে ভাড়া করা বোটে উঠে পড়ার। ও ওয়াশরুম আছে, মাশাআল্লাহ, এটা ওয়াশরুম, এই একটা ভালো দিক। শুরু হলো আমাদের আজকের যাত্রা। বোটটি আমরা এই রিসোর্ট থেকেই ভাড়া নিয়েছি। সারাদিনের জন্যে ভাড়া পড়েছে ৫,৫০০ টাকা। ঘুরিয়ে দেখাবে কাপ্তাই লেক কেন্দ্রিক মোট ৮টি দর্শনীয় স্থান। এই রিসোর্ট থেকে আপনারা বিভিন্ন প্যাকেজে বোট ভাড়া নিতে পারবেন। সকালের নির্মল বাতাস, পাহাড়ের গায়ে গায়ে সবুজ আর কাপ্তাই লেকের পানি, সব কিছু মিলিয়ে রাঙামাটির সকালটা অন্যরকম। রাঙামাটি ভ্রমণে এসে কাপ্তাই লেকে নৌভ্রমণ না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। ট্রলার ধীরে ধীরে ঘাট ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছে। একদিকে পাহাড়, অন্যদিকে বিশাল জলরাশি। বাম পাশে দৃশ্যমান হচ্ছে চাংপাং রেস্তোরাঁ। এখান থেকে খাবার খেতে হলে আগে গিয়ে খাবারের অর্ডার করে আসতে হয়, পরে ফেরার পথে খাবার খেতে পারবেন। সকল বোটের চালকরা এখানে খাবার খাওয়ার ব্যাপারে খুবই জোরাজোরি করেন, যা আমাদের মোটেও ভালো লাগেনি। আমরা খাবার অর্ডার না করেই সামনের দিকে এগোতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর মনে হলো আমরা যেন শহর থেকে সম্পূর্ণ এক অন্য জগতে চলে এসেছি। কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে একই দৃশ্য বেশিক্ষণ থাকে না। কখনো পাহাড় খুব কাছে চলে আসছে, কখনো বিশাল জলরাশি চারপাশে, আবার কোথাও ছোট ছোট দ্বীপের মতো পাহাড়ি ভূমি। ট্রলার যতই সামনে এগোচ্ছে ততই বাড়ছে চারপাশের নীরবতা। শহরের কোলাহল নেই, গাড়ির শব্দ নেই, শুধু পানির ঢেউ আর ট্রলারের ইঞ্জিনের শব্দ। এই সময়টুকু আসলে উপভোগ করার। মোবাইলের ক্যামেরা বের করে ছবি তোলার পাশাপাশি কিছুক্ষণ শুধু প্রকৃতির দিকে তাকিয়ে থাকলেও মনটা অনেক শান্ত হয়ে যায়। প্রায় দীর্ঘ নৌযাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য শুভলং বড় ঝর্ণা। বোট ভেড়ানো হলো পাহাড়ের পাদদেশে। ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, তাই সাবধানে নামতে হলো। এখানে প্রবেশ করতে জনপ্রতি ২০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। বোট থেকে নেমে যেখানেই টিকিট কাউন্টার, দাদার কাছ থেকে টিকিট কিনতে হবে। আর ডাব খেতে চাইলে এখান থেকে ডাব খাওয়া যাবে। টিকিট কেটে কন্যা শ্রাবণকে কাঁধে নিয়ে উঠে পড়লাম পাহাড়ে। তারপর পৌঁছে গেলাম ঝর্ণার কোলে। কাপ্তাই লেকের পানি পেরিয়ে পাহাড়ের কাছাকাছি আসতেই দৃশ্যটা একেবারে বদলে গেল। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার পানি দেখে সত্যি ভালো লাগলো। বর্ষাকালে শুভলং ঝর্ণার সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। ঝর্ণার সামনে দাঁড়িয়ে মনে হলো প্রকৃতি এখানে নিজের হাতে একটা বিশাল ক্যানভাস এঁকে রেখেছে। চারপাশের পাহাড়, সবুজ গাছপালা, ঝর্ণার শব্দ আর সামনে কাপ্তাই লেকের পানি, সব মিলিয়ে জায়গাটার পরিবেশ অসাধারণ।
তবে এখানে একটা বিষয় মনে রাখা ভালো, বর্ষায় পানি প্রবাহ বেশি থাকলেও অন্য সময়ে ঝর্ণার পানির পরিমাণ অনেক কমে যায়। তাই সুবলং বড় ঝর্ণা দেখতে যাওয়ার আগে মৌসুম ও আবহাওয়ার বিষয়টি মাথায় রাখা ভালো। শুভলং বড় ঝর্ণা দেখে এবার আমাদের গন্তব্য শুভলং ছোট ঝর্ণা। তাই দেরি না করে উঠে বসলাম বোটে। আবারও চলতে শুরু করলো আমাদের বোট। স্বল্প সময়ে পৌঁছে গেলাম দ্বিতীয় গন্তব্যে। আর এই নামার ব্যবস্থা ভালো না থাকে অনেকে নামেই নি আমাদের বোট থেকে। আর যে উঠতে হয় এই যে খাড়া কাঠের সিঁড়ি দিয়ে, এই যে এখানে পাহাড়টি অনেক খাড়া, তাই বোট থেকে নামা এবং পাহাড়ে ওঠার কাজটা সাবধানে করতে হবে। এই শুভলং ছোট ঝর্ণাতে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। কাউন্টারে টিকিট বিক্রির জন্যে কাউকে পেলাম না, তাই সামনে এগোতে লাগলাম। এখানে থাকা একটি দোকান থেকে টিকিট দেওয়া হলো। কফি হাউস, টিকিট কাটলাম। জনপ্রতি 20 টাকা করে টিকিট কাটতে হবে এখান থেকে। তারপরে এই যে এখানে যাওয়ার পথগুলো ঝুঁকিপূর্ণ। ওরে বাবা, খুবই দুর্গম। বৃষ্টিস্নাত পিচ্ছিল পথ, তাই খুব সাবধানে পা ফেলতে হবে। দূর থেকে ঝর্ণা দেখে মুগ্ধ হলাম। নাম ছোট হলেও সৌন্দর্যের দিক থেকে একেবারে পিছিয়ে নেই, বরং এখানের পরিবেশটা তুলনামূলকভাবে আরও শান্ত ও নিরিবিলি মনে হলো। ঝর্ণার পানির গতিও বিশাল, যা দেখে মুগ্ধ হতেই হয়। পাহাড়ের গা বেয়ে নেমে আসা পানির ধারা আর চারপাশের সবুজ একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে। এই যে তাকাও, আমরা গোসলে নেমেছি এখানে সবাই মিলে আর কি। এই যে ঝর্ণা দেখার পর এবার আমরা এগিয়ে চললাম একটি আদিবাসী গ্রামের দিকে। কতদূর পর্যন্ত যাওয়া যাবে? উপর পর্যন্ত যাওয়া যাবে আপনার। তারপরে আর রাস্তাটা নাই? রাস্তা আছে, মানে ভিতরে একটু পাহাড় টাইপের আর কি। নিরাপত্তা কোনো সমস্যা নেই? না, নিরাপত্তা কোনো সমস্যা নেই। কেউ আমাদের কিডন্যাপ করে নিয়ে যাবে না তো? না না, এই নতুন বউ আছে, কিডন্যাপ করে নিয়ে গেলে বিপদ। না, সমস্যা নেই। এখন আমরা নামবো আদিবাসী গ্রামে আর কি। রাঙামাটির ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো এখানকার মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখা। বাহ, বিশাল বড় বড় সাইজ। 80 টাকা পিস। শহরের ব্যস্ত জীবন থেকে সম্পূর্ণ আলাদা তাদের দৈনন্দিন জীবন। পাহাড়ের ঢালে ঘরবাড়ি, চারপাশে গাছপালা আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা জীবন, সব কিছুতেই একটা স্বাভাবিক সরলতা রয়েছে। দোকানপাট আছে, গামছা 100, 120, 180। ড্রেস নিয়ে ভাড়া নিয়ে ড্রেস পরে ছবি তোলা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনে নাও ভাড়া না নিয়ে। হ্যাঁ, কিনে নাও।
দেখো দাম টাম আর অন্য কোনো ডিজাইন আছে কি নাকি একটাই ডিজাইন? আপনাদের মানে আদিবাসী পোশাক কোনটা? শ্রাবণ আদিবাসী হয়ে যাচ্ছে, তোমার রেখে যাবো এই ড্রেস পরিয়ে। চেহারারও মিল আছে, আমাদের আমাদের তো মেয়ে না রেখে যায়। আপনাদের সাথে চেহারার মিল আছে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমাদের মেয়ে না একটু কি হয় পরে দেখে নাও। পিছনের এটা বেঁধে দিতে হবে। দেখি কেমন লাগে। না ওটা ওটা তো কিনে বাসায় গিয়েও পড়তে পারবে, এখন পরে থেকে নষ্ট করা কি দরকার? এখন পরে একটা আরেক ছবি তোলো, টপি তোলা হয়ে গেছে। পাহাড়ে একটা সুন্দর লাল টকটকা। ও বাহ, পায়দার সুন্দর লাগছে। এটা তো পাহাড়ের লুঙ্গি গুলা না, ওরকম লুঙ্গি একটা আছে না? লালটা বলো নাই, তুমি দড়ি গাড়ি দেখো, সবার বাড়তে হবে না, দড়ি গাড়ি দেখো। কেমনে পরে এটা তো জানি না। সে পুরো গ্রাম আর কি। দিদি গ্রামের নাম কি? মাস্টারপাড়া না? মাশাআল্লাহ। এই যে এখানে চাদর আছে দেখো, চাদর তোয়ালে গামছা সবই আছে এখানে। ওই ব্যাগ নেই এখানে। আমি একটু ঘুরে আসি। নাম কি তোমাদের? হ্যাঁ কি নাম? কি বলো? অর্কিতা না অর্পিতা? বাহ, তোমার নাম কি? হ্যাঁ তোমার নাম অর্পিতা? বাহ বাহ, খুব সুন্দর। এখানে জামাকাপড় কেনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া নিয়ে পরিধান করে ছবি তোলার ব্যবস্থাও আছে। ভাড়া করা পোশাক পরতেও তারা সহযোগিতা করবে। তারপর আদিবাসী গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। ইয়ে থেকে নিয়ে আসছিলাম না, এই যে দার্জিলিং থেকে। হ্যাঁ, দার্জিলিং শিলংয়ে কিনছিলাম। এগুলা এখানকার বুনানো আর কি। না নিয়ে নেবে। রাখবেন কত দিদি? তুমি কমাবেন না? 300 টাকা দিয়ে দেন। এখন লাভ নাই তো চাদরে না। এবার আমাদের গন্তব্য বৌদ্ধ মন্দির ও আদিবাসী মার্কেট। এই পাশে হচ্ছে ওই যে মন্দির দেখা যাচ্ছে, একটা বড় মূর্তি, এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি, বড় সাইজের, ওইটা যাওয়া যাবে ওখানে। আর এই পাশে হচ্ছে মার্কেট, আদিবাসী মার্কেট এটা। আর আগে আমরা ঘুরেছিলাম আদিবাসী গ্রাম, আর এটা হলো আদিবাসী মার্কেট। আমরা চলে এলাম আদিবাসী মার্কেটে। আমাদের বোট এসে ভিড়ে গেল আদিবাসী মার্কেটে। আবারও উঠতে হবে উপরে। এখানে এসে মনে হলো রাঙামাটির পাহাড়ি সংস্কৃতির আরেকটি রঙিন দিক যেন সামনে চলে এসেছে। বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য, পাহাড়ি পোশাক, স্থানীয় খাবার ও নানা ধরনের স্মারক সামগ্রী, সব মিলিয়ে মার্কেটটি বেশ আকর্ষণীয়। যারা ভ্রমণের স্মৃতি হিসাবে কিছু কিনতে চান তাদের জন্য এই ধরনের স্থানীয় বাজার বেশ ভালো একটি জায়গা। তবে কেনাকাটার সময় দাম যাচাই করে নেওয়া এবং স্থানীয় কারিগরদের তৈরি পণ্যকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এখানে জামাকাপড়, চাদর, ব্যাগ, ছোটদের খেলনা সামগ্রী, পাহাড়ি ফলমূল পাওয়া যায়। আছে পাহাড়ি ডাব ও আনারস। এই ব্যাগগুলো কত করে দিদি? 450। এগুলো কি পাহাড়ি চাল? বিন্নি চাল। এখান থেকেও কিনে নিলাম শ্রাবণের জন্য কিছু খেলনা এবং পরিবারের জন্যে জামাকাপড়। তবে বলে রাখি, এখানে কিন্তু আদিবাসী গ্রামের তুলনায় পণ্য সামগ্রীর দাম একটু বেশি। কত করে আনারস? এইগুলো শেষ নাকি? আর নেই? 20 টাকা পিস। এখান থেকে ব্যাগ নেওয়া হলো দোকান থেকে। সুপম, আমার বাচ্চার নাম সুপম দোকান। এখন একটার মধ্যে আবার 10 টাকা করে। এটা কি গার্লিক রসুনের এটা জলপাই। মিক্স আছে। আর মিক্সটা মানে এটা হচ্ছে বড়ই আর তেঁতুল। এটা ব্যাগ তেঁতুল। এটা কত? ওটা 450 টাকা। তাহলে তো আমার একই দাম। এতক্ষণ ঘোরাঘুরির পর এবার প্রয়োজন ছিল ভালোভাবে খাওয়ার। তাই আমাদের পরবর্তী গন্তব্য চাংপাং রেস্তোরাঁ।
কাপ্তাই লেক ও পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতাই এখানে আলাদা একটা আকর্ষণ। আজ আমরা চেষ্টা করব স্থানীয় পাহাড়ের স্বাদের খাবার গ্রহণের। এখানেও দোকানপাট আছে। ওইটার কি ছবি পাঠালে না কি হলে? এখানে খাবার খাওয়ার পাশাপাশি কেনাকাটা করতে পারবেন। আছে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের ব্যবস্থা, আছে 2টি দোলনা, তাই এখানে থেকেও হালকা বিনোদন নিতেই পারবেন। সত্যি বলতে ভ্রমণে কোনো খাবারের স্বাদ শুধু খাবারের কারণে নয়, জায়গাটার পরিবেশের কারণেও মনে থেকে যায়। খাবার সামনে আসার পর প্রথমেই চোখে পড়ল খাবারের পরিবেশন। পাহাড়ি অঞ্চলের রান্নায় সাধারণত মশলার ব্যবহার ও রান্নার ধরন একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। চাং পাংয়ের মতো লেক ভিউ রেস্তোরাঁয় স্থানীয় খাবারের পাশাপাশি মাছ, বাঁশের রান্না করা মাংস ও বিভিন্ন পাহাড়ি পদ পাওয়া যায়। আমার কাছে এই দুপুরের খাবারের সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল খাবারের সঙ্গে পাওয়া পরিবেশটা। একদিকে সামনে খাবার আর অন্যদিকে চোখের সামনে কাপ্তাই লেক। এই রেস্টুরেন্টটি মূলত একটি স্বতন্ত্র পাহাড়ি দ্বীপের উপর অবস্থিত। তোমার মুখে লেগে গেছে খাবার, দেখছো? দুপুরের খাবার শেষে আবারও শুরু হলো আমাদের যাত্রা। এবারে আমাদের গন্তব্য রাঙামাটির আইকনিক স্থাপনা ঝুলন্ত সেতু। কাপ্তাই লেক যেন আজকে গম্ভীর মুডে আছে, তাই তো বড় বড় ঢেউ সজোরে আছড়ে পড়ছে বোটের সামনে। এ এক ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্য রাঙামাটির অন্যতম পরিচিত আকর্ষণ ঝুলন্ত ব্রিজে। কুলে বোট ভিড়িয়ে নেমে যেতে হলো সেতুতে। এখানে জনপ্রতি 30 টাকা দরে টিকিট কেটে সেতুতে ওঠা লাগলো, আর বোট পার্কিং বাবদ দেওয়া লাগলো 50 টাকা। ঝুলন্ত সেতু রাঙামাটি শহরের শেষ প্রান্তে কাপ্তাই লেকের উপর অবস্থিত 335 ফুট লম্বা একটি সেতু, যা রাঙামাটি শহরের প্রধান আকর্ষণ। সাধারণত রাঙামাটি গিয়ে এই ঝুলন্ত সেতুটি না দেখে কেউ ফেরত আসেন না। আরে বাবা, ছাগল! এখানেও ছাগল, তো অসুস্থ। বেচারা জ্বর এসেছে। নয়নাভিরাম বহু রঙা এই ঝুলন্ত সেতুটি 2টি বিচ্ছিন্ন পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে হৃদ্যিক সম্পর্ক। সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চায়, দেখতে চায় কি আছে অপর প্রান্তে। এই প্রান্ত মূলত সড়ক পথে সেতুর মূল প্রবেশদ্বার। এখানে আছে সড়ক পথে আসা সকল ধরনের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। আছে খাবার এবং আদিবাসী পণ্যের দোকান। সদর উপজেলার তবলছড়ি এলাকায় নয়নাভিরাম এই সেতুটির অবস্থান। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 1986 সালে এই সেতুটি নির্মাণ করে। এবার আমরা এই সেতুর পাড় থেকে দেখে নেব অপরূপ সেতুর দৃশ্য। এই মুহূর্তে আমরা আছি ঝুলন্ত ব্রিজ রাঙামাটি, আর এটা হচ্ছে আমাদের রাঙামাটি জেলার একটা আইকনিক স্থাপনা। এখানে এন্ট্রি করতে হচ্ছে জনপ্রতি 30 টাকা করে লাগে, আর আমরা ট্রলারে করে এসেছি। ট্রলার বাবদ আবার 50 টাকা অতিরিক্ত তারা চার্জ নিয়েছে আর কি, পার্কিং চার্জ। এছাড়াও যদি আপনারা সড়ক পথে আসেন তাহলে সকল ধরনের গাড়ির জন্য আলাদা পার্কিং চার্জ আছে, আর এন্ট্রি ফি জনপ্রতি 30 টাকা। সেতু দর্শন শেষে আবারও শুরু হলো আমাদের যাত্রা। এবারে আমাদের গন্তব্য পলয়েল পার্ক। এদিকে বেলা শেষে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার উপক্রম হয়েছে। দূর থেকে দৃশ্যমান হচ্ছে কাপ্তাই লেকের পাড়ে অবস্থিত পার্কটি। পলয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতার ছোঁয়ায় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র। বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে পলয়েল পার্ক। জনপ্রতি প্রবেশ মূল্য 50 টাকা। 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগবে না। এই পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পলয়েল পার্কের একপাশের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে লাভ পয়েন্ট। এছাড়াও পার্কটিতে রয়েছে পলয়েল পার্ক কটেজ, সুইমিং পুল,
লেকে ঘোরার জন্য বোটের ব্যবস্থা আছে। লেকের পাড় ঘেঁষে রাখা আছে বিচ চেয়ার। লেক আর পাহাড়ের সন্ধ্যানামা দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েশ করে। রাঙামাটির অন্য সবগুলো স্পটের পাশাপাশি যে কেউ এই স্পটে চাইলে ফেরার দিন ঘুরে যেতে পারেন। এত অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় যা অন্য কোথা থেকে পাওয়া যায় না। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে রাঙামাটি ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলকে লাইক করে ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।